আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন। আচ্ছা, খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যে নাটকটা হলো, যে ঘৃণ্য চক্রান্তটা হলো, এর পেছনে আপনি কাকে দায়ী করবেন? এই মৃত্যু কিন্তু স্বাভাবিক নয়। কেন স্বাভাবিক নয় আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা নিজেরাও বুঝতে পারবেন কেন স্বাভাবিক নয়। সবই আপনাদের আমাদের চোখের সামনে ঘটেছে। আমরা কেবল ডট টু ডট মেলালে আপনি জানতে পেরে যাবেন যে সত্যি এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, মৃত্যুকে ডেকে আনা হয়েছে। এর পেছনে কারা জড়িত সেটাও আমি আপনাদেরকে বলবো। আগে শুরু করা যাক আপনার 6 তারিখ দিয়ে। 6 তারিখে হঠাৎ বলা হলো ওনার অবস্থার অবনতি হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে পাঠাতে হবে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স বুক করা হলো, সেটা যান্ত্রিক ত্রুটির জন্য সেটা আসতে পারলো না। তারপরে জার্মানির সঙ্গে যোগাযোগ করা হলো, জার্মানিও বলল আমরা পাঠাতে পারবো না। আসলে কাগজপত্র যা পাঠাতে হয় নিয়ম অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্স চাইতে যখন আপনি ভাড়া করবেন এয়ার অ্যাম্বুলেন্স, তখন অসুস্থ রোগীর কাগজপত্র জমা দিতে হয়। এই কাগজপত্র দেখে দুই দেশই বলে দিয়েছিল এই রুগী তো বাঁচবে না, এই রোগী মৃত রুগী, মৃতদেহ আমরা বহন করব না, ফলে আমরা অ্যাম্বুলেন্স দেবো না, এয়ার অ্যাম্বুলেন্স দেবো না। তার জন্য আলাদা প্লেনের ব্যবস্থা আপনাদের করতে হবে। 9 তারিখে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি এলেন এবার কেয়ারে বেগম জিয়াকে দেখতে। ম্যাডাম জিয়ার তখন ওই নল টল টোকানো আছে দেখে উনি একটা বেরিয়ে এসে সংক্ষিপ্ত একটা দিলেন, মানে বিবৃতি দিলেন যে উনি চরম অসুস্থ, এর বেশি উনি আর কিছু বললেন না, এড়িয়ে চলে গেলেন, কারণ উনি বুঝেই গিয়েছিলেন। এবার 11ই ডিসেম্বর তার পুত্রবধূ এলেন। পুত্রবধূ এসে গিয়ে এবার কেয়ার হাসপাতালে তাকে দেখলেন, দেখে টেকে খুব বিমর্ষ মুখ করে উনি বেরিয়ে গেলেন। তারপরে উনি ফিরে গেলেন তারেক রহমানের কাছে, এবং তারেক রহমানের কাছে নিশ্চয়ই খবর তখন পৌঁছে গিয়েছে যে আম্মা বেঁচে নেই। তারেক রহমান সব জানতেন। এইবার হলো কি, আপনার পিছনে কি আছে, হঠাৎ এই ঘটনা ঘটলো কেন? আপনাদের স্মরণে থাকতে পারে 21শে নভেম্বরের কথা। 21শে নভেম্বর ছিল আর্ম ফোর্স ডে। সেদিনকে জোর করে মানে বেগম জিয়াকে এক প্রকার মানে কোন রকমের চেয়ারে বসিয়ে তার দুজন অ্যাটেন্ডেন্ট তাকে ধরে পেছন দিকে বসে আছে, তিনি সামনের দিকে হেলে পড়ে যাচ্ছেন, তাকে এনে ওই অনুষ্ঠানে হাজির করা হলো। সেখানে দাঁত কেলিয়ে ইউনূস ছবি তুললেন, ওয়াকার ছবি তুললেন, জামাতের আমির ছবি তুললেন শফিকুর রহমান, সবাই তার সঙ্গে ছবি তুললেন। এরপর শুরু হলো বিএনপি নেতাদের আহ্লাদীপনা, আদাকলাপনা। কেউ তার মুখে আইসক্রিম পুজে দিচ্ছেন, না মা আপনি খান, আমি এনেছি দূর থেকে কষ্ট করে। কেউ সেমাই পুড়ে দিচ্ছিল এক চামচ খেলে কিছু হয় না। ইউনূস পাশ থেকে বলে যাচ্ছে 1 চামচ খেলে কিছু হয় না, খেয়ে নেন। ওনার তখন এমন শারীরিক অবস্থা, উনি তখন না হাত দিয়ে বাধা দিতে পারছেন, না কথা বলতে পারছেন, শুধু মুখটুকু হাঁ করছেন, একটু একটু করে খাচ্ছেন। কেউ আইসক্রিম খাওয়াচ্ছে, কেউ হচ্ছে আপনার কুলফি এনে খাওয়াচ্ছে, মানে হচপচ করে দিয়েছে। তার একটা ডায়েট চার্ট ছিল। এখন অসুস্থ রোগীর ডায়েট চার্টের বাইরে কিছু খাওয়া মানে সেটা বিষ খাওয়ার সমান। ইউনূস সব জানতেন ইউনূস। বিএনপির কে জানতেন না জানতেন আমি বলতে পারবো না। জামাত জানতো না, এই চক্রটার মধ্যে জামাত ছিল না, কিন্তু ইউনূস সব জানতেন। ইউনূস পাশ থেকে বলে যাচ্ছেন 1 চামচ খান না, কিছুই হবে না, 1 চামচ খান না, কিছুই হবে না, কনস্ট্যান্ট বলে যাচ্ছে। বাধা দেয়নি ওয়াকারুজ্জামান, বাধা দেয়নি, তিনিও তো পাশে দাঁড়িয়েছিলেন। কেউ বাধা দেয়নি যে অসুস্থ মানুষটাকে এইভাবে আপনারা খাওয়াবেন না। আর বিএনপির আদাকলাপনা নেতা নেত্রীদের তো অভাব নেই।
এরা নেতা নেত্রী দেখলে পরে একেবারে পারলে তার একেবারে পায়ের তলায় লুটিয়ে পড়ে। সে সুস্থ না অসুস্থ বিচার বিবেচনা তাদের কোনো কিছু কাজে আসে না। আলটিমেটলি কি হলো, 21 তারিখে এই ঘটনা ঘটলো। 21 তারিখ রাত্রিবেলা তিনি রক্ত বমি করলেন। রক্ত বমি করে তিনি প্রচন্ড অসুস্থ হলেন। তাকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলো। তারপর প্রাণ নিয়ে টানাটানি। এই জমে মানুষের যখন টানাটানি হচ্ছে, 14 ডিসেম্বর রাত্রিবেলা 8:35 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবরটা কিন্তু সমাজ মাধ্যমে কিন্তু ছড়িয়েছিল এবং বহু মানুষ শোক বার্তা পাঠিয়েছিলেন, বহু নেতাই শোক বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে কোনো সরকারিভাবে কিছু না জানানোর ফলেতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি বার্তা পাঠান যে উন্নত চিকিৎসার জন্য দরকার হলে তাকে ভারতবর্ষে নিয়ে আসার জন্য ভারতবর্ষ তৈরি আছে। আজকে যখন সকালবেলা রাষ্ট্রীয়ভাবে শোক পালন হচ্ছে, যখন জানানো হয়েছে যে খালেদা জিয়া আর নেই, তার আত্মা বিলীন হয়ে গিয়েছে, তখন আমাদের মোদীজি একটা শোক বার্তা পাঠিয়েছেন। এখন আপনারা জিজ্ঞেস করবেন আওয়ামী লীগ নেত্রী কেন পাঠালেন না? আওয়ামী লীগ নেত্রী এখনো পাঠিয়েছেন কি পাঠাননি আমি জানি না, কিন্তু তার নির্দেশে তার পুত্র জয় তিনি একটি শোক বার্তা তিনি একটি পাঠিয়েছেন এবং সমাজ মাধ্যমেও তিনি দিয়ে দিয়েছেন। কারণ খালেদা জিয়া মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিলেন, সেই অপমানটা শেখ হাসিনার কিন্তু মনে রয়েছে। আবার যে অপমানিত হবেন না তার তো কোনো গ্যারান্টি নেই। ফলে উনি জয়কে দিয়ে এই কাজটি করিয়ে দিয়েছেন। এখন এই যে আপনার কোন বিষক্রিয়ায় তার মৃত্যু হলো, এটা কি করে ধরবেন? ধরার তো কোনো উপায় নেই। কারণ তাহলে এ করতে হবে, সব ব্যবচ্ছেদ করতে হবে, ময়না তদন্ত করতে হবে। ময়না তদন্ত তো হচ্ছে না, জেনে শুনেই ময়না তদন্ত হচ্ছে না, কারণ তাকে স্বাভাবিক মৃত্যু বলে দেখানো হচ্ছে। এখন একটা নাটক সাজানো হচ্ছে, এবার কোথায় তাকে শায়িত করা হবে। তার মরদেহ শেষ পর্যন্ত ঠিক হয়েছে ওই এতে কি বলে মানিক মিয়া এভিনিউতে, আমাদের প্রয়াত জিয়াউর রহমানের কবরের পাশে তার কবর দেওয়া হবে। সেটা এখন বোধহয় 1-2 দিন বাদে হবে। ইতিমধ্যে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। একটা মৃত্যুকে ডেকে আনা হলো, ডেকে এনে ইউনূসের প্ল্যান ছিল যে এখানে তারেক জিয়া নেই, খালেদা জিয়া যদি এখান থেকে যদি পৃথিবী থেকে চলে যান তাহলে পরে মাঠ পুরো ফাঁকা, ওদিকে জামাত, এদিকে এনসিপি, জামাতও চুপ, এনসিপিও চুপ, ইউনূস তার মতো করে খেলে যাচ্ছেন। তিনি খুব ভালো করে জানেন যে একটা অসুস্থ মানুষের ডায়েট চার্টের বাইরে কোনো খাবার দেওয়া বিষ খাওয়া। তার এই যে বয়স হয়েছে, তার ডায়েট চার্ট করা আছে, নিশ্চিতভাবে করা আছে। উনি ডায়েট চার্টের বাইরে উনি যাবেন না, কারণ জানেন, আমি তো শুনেছি ওনার প্যানক্রিয়াসের সমস্যা আছে। উনি জানেন যদি এপাশ ওপাশ হয় তাহলে পরে উনি একদম বিষ খাচ্ছেন। তিনি নিজে খাচ্ছেন না, তিনি অথচ উনি উৎসাহ জুগিয়ে যাচ্ছেন 1 চামচ খায়ালন না। এই লোকটা কিন্তু সাধারণ লোক নয়। এই মৃত্যুর পেছনে পুরো দায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যিনি জেনে বুঝে, যারা খাইয়েছে তারা তো না জেনে খাইয়েছে। কোন খাবারে বিষক্রিয়া হয়েছে কি করে বুঝবেন এখন আপনি? সরি, কিন্তু ইউনূস তো জানে, সে তো ভুক্তভোগী, তার তো বয়স হয়েছে, তার প্যানক্রিয়াসের রোগ রয়েছে,
তিনি খাবার চার্ট মেনে তিনি করেন। তিনি যতই চেপে যান, আমি জানি তার প্যানক্রিয়াসের প্রবলেম রয়েছে, পাতলা ঝোল ছাড়া তিনি কিছু খেতে পারেন না। মুরগি মাটন শুধু চেয়ে দেখেন, খেতে পারেন না উনি। কখনো আপনারা দেখবেন না উনি কখনো খাচ্ছেন বাইরে, কোনোদিন দেখতে পাবেন না। এখন এই মৃত্যুর জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী করব এই ডক্টর ইউনূসকে। আর তারেক জিয়ার কথা বলবো একটুখানি। তারেক জিয়া যদি বলতেন যে আমার মা এরকম অসুস্থ হয়েছেন এবং তিনি মারা গিয়েছেন, উনি যদি মার্কিন সরকারের কাছে এবং ভারতীয় সরকারের কাছে উনি যদি আবেদন জানাতেন, তাহলে এমন অমানুষ কেউ নেই, কোনো সরকার নেই যে তাকে মার কাছে ফিরতে দেবে না। বলতে ঠিক আছে, আপনি কাজকর্ম সেরে আবার ফিরে আসবেন, এই তো বলতো। তিনি যে কেন এটা করলেন তাও তো জানা নেই। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেটা হলো 29 তারিখে, মানে গতকালকে মনোনয়ন জমা দেওয়ার ছিল শেষ দিন। এই শেষ দিনে মৃত মানুষটার বুড়ো আঙুলের ছাপ নিয়ে 3টে জায়গায় তার নামে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এই 3টে আসন হচ্ছে, আচ্ছা, বগুড়া 2, বগুড়া 3, বগুড়া 6। তারপরে 3টে আসন বুক হয়ে গেল। মায়ের অবর্তমানে লড়বে কে ওখানে? তারেক জিয়া। তারেক জিয়া আলাদাভাবে দিয়ে রেখে দিয়েছে, ঝটপট করে 29 তারিখ শেষ বেলায় দিয়ে রেখে দিয়েছে। তার মানে মনোনয়নপত্রটি জমা দেওয়ানো হলো, জমা দেওয়ার পরে একটা ঘোষণা করে দেওয়া হলো যে মা আর নেই। সব হচ্ছে প্ল্যান মতো। এদিকে যখন ফিরে এলেন, যখন তারেক জিয়া ফিরে এলেন, তখন আওয়ামী লীগের সঙ্গে এই কি বলে জামাতের সঙ্গে ইউনূসে লেগে গেল টক্কর, লেগে গেল আমাদের সেনাবাহিনীর টক্কর। সেনাবাহিনীর সঙ্গে জামাতের যে কি টক্কর লেগেছে, সেই টক্করের গল্প আমি কালকে বলবো। টক্কর খুব সামান্য টক্কর নয়, জামাত পুরো চেপে ধরেছে ওয়াকারুজ্জামানকে। ওয়াকারুজ্জামানের বাবার নাম জামাত ভুলিয়ে দেবে এবার। আমি পুরো খবর পাইনি, যার জন্য আমি বলতে পারলাম না। যখনই পাবো তখনই আমি বলে দেবো আপনাদের। সম্মানিত দর্শক, আজ বাংলাদেশের রাজনীতির আকাশে গভীর নীরবতা। ইতিমধ্যেই আপনারা জেনেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মানুষ নন, আজ যেন বিদায় নিল একটি অধ্যায়, একটা প্রতিরোধের ইতিহাস, একটা অসামান্য রাজনৈতিক নেতৃত্ব ও ধারার নাম। এটি যেন আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। যিনি একাধিকবার মানুষের অকৃপণ ভালোবাসায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছেন, আবার ক্ষমতার বাইরেও থেকেছেন, কারাবন্দী হয়েছেন, কিন্তু কখনোই রাজনীতি থেকে হারিয়ে যাননি। আজ সেই বেগম খালেদা জিয়া প্রকৃতির অমোঘ নিয়মে ইতিহাসের ফ্রেমে বন্দী হয়ে গেলেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে আজকের দিনে কিছু বলা সত্যিই কঠিন। বাংলাদেশের রাজনীতিতে তার উত্থান ছিল অভূতপূর্ব, অভাবনীয়, অকল্পনীয় বলতে পারেন। সামরিক শাসক জিয়াউর রহমানের স্ত্রীর পরিচয় ছাপিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন জনভিত্তির অনন্য রাজনীতিক হিসাবে। 1991 সালে গণতন্ত্র পুনরুদ্ধারের পর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। এটা কেবল একটা পদ ছিল না তখন, এটা ছিল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নারীর ক্ষমতায়নের এক বড় বার্তা। খালেদা জিয়ার রাজনীতি ছিল স্পষ্ট। এক কথায় তিনি ছিলেন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী, প্রবল প্রতিদ্বন্দ্বী। শেখ হাসিনার সঙ্গে তার দ্বন্দ্বই বহু বছর ধরে বাংলাদেশের রাজনীতির মূল চালিকা শক্তি হয়ে থেকেছে। ক্ষমতায় থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া যেমন সমর্থন পেয়েছেন, তেমনি বিরোধী দলে বা ক্ষমতার বাইরে যাওয়ার পরও তিনি ছিলেন দলীয় কর্মীদের সাহসের প্রতীক,
আপসহীন নেত্রী। 2001 সালের নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন আমরা জানি, তারপর আবার ক্ষমতার বাইরেও তাকে যেতে হয়েছে মেয়াদ শেষে। এরপর এক নাগাড়ে দীর্ঘ সংগ্রাম চালাতে হয়েছে তাকে। সব মিলিয়ে খালেদা জিয়া ছিলেন পোলারাইজিং কিন্তু অবহেলিত নন। শেষ এক দশকে বেগম জিয়ার জীবন ছিল বাস্তবিকই অনেক কঠিন। এই সময়ে দুর্নীতি মামলায় তাকে কারাবাসে যেতে হয়েছে। এরপর গুরুতর অসুস্থতায় ভুগেছেন এবং রাজনীতির মঞ্চ থেকে ধীরে ধীরে তাকে সরে যেতে আমরা দেখেছি। কিন্তু তারপরও এখানেই শেষ নয়। তিনি শয্যাশায়ী থাকলেও বিএনপির রাজনীতিতে তার নামটাই ছিল সবচেয়ে বড় ছাতা, তার অস্তিত্বই ছিল সবচেয়ে বড় ঐক্যের প্রতীক। গত বেশ কয়েক বছর রাজনীতি থেকে শারীরিকভাবে অনুপস্থিত ছিলেন, কিন্তু ছিলেন দলীয় নেতা কর্মী সমর্থকদের নৈতিক রেফারেন্স পয়েন্ট, উৎসাহের বাতিঘর। আজ যখন তার প্রয়াণের খবর এলো, তখন এটা স্পষ্ট বিএনপি তার একটি স্বর্ণালী অধ্যায় হারালো এবং বাংলাদেশ হারালো তার দীর্ঘ রাজনৈতিক দ্বৈরথের এক স্তম্ভ। খালেদা জিয়া ছিলেন এমন একজন নেতা যার নাম শুনেই রাজনীতি ভাগ হয়ে যেত সমর্থন আর বিরোধিতায়। আজ সেই নামটিও ঠাঁই নিল ইতিহাসের পাতায়। এখন প্রশ্ন একটাই, তার এই শূন্যতা কে পূরণ করবেন? কোনো দ্বিধা ছাড়াই সব চোখ এখন তারেক রহমানের দিকে, যিনি তার জ্যেষ্ঠ পুত্র। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বহু বছর ধরে দায়িত্ব পালন করছেন, ছিলেন প্রবাসে, তবু হাল ছাড়েননি। কিন্তু মায়ের উপস্থিতি বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে অদৃশ্য শক্তি হিসেবে সাহায্য করেছে তারেক রহমানকে। অনেক দায়িত্ব নিয়েও, অনেক দায়িত্ব পালন করেও বেশ খানিকটা নির্ভর ছিলেন তারেক রহমান। যাই হোক, বহু বাধা জল্পনা কল্পনাকে জয় করে 17 বছর পর গত 25 ডিসেম্বর তারেক রহমান ফিরেছেন স্বদেশে, প্রিয় বাংলাদেশে। তখনও তার মা ছিলেন হাসপাতালের বিছানায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আজ চিরতরে বিদায় নিয়েছেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন, আমিন। প্রিয় দর্শক, সামনে নির্বাচন, আন্তর্জাতিক বহুপাক্ষিক নজর এখন বাংলাদেশের রাজনীতির মাঠে, অর্থাৎ বাংলাদেশের দিকে। এছাড়া আছে সময়ের প্রয়োজনে সৃষ্টি হওয়া ভেতরের বাইরের নানান সমীকরণ। তাই তারেক রহমানকে এখন শুধু দল চালালেই হবে না, তাকে হতে হবে একটি দীর্ঘ যুগের উত্তরাধিকার বহনকারী ক্যারিসমেটিক নেতা। তিনি কি তা হতে পারবেন? বেগম জিয়ার অনুপস্থিতিতে বিএনপি কি পারবে সমানভাবে জনসমর্থন ধরে রাখতে বা এটিকে আরো এগিয়ে নিতে? তারেক রহমান কি পারবেন ঐক্যের প্রতীক হয়ে উঠতে? নাকি বেগম খালেদা জিয়ার স্মৃতি হয়ে উঠবে বিএনপির জন্য, মানে এই দলের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি? এসব প্রশ্নের উত্তর আসলে সময়ই দেবে। এখন একটি বিষয় নিশ্চিত, আসন্ন নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি হবে বেগম খালেদা জিয়া পরবর্তী বিএনপির প্রথম বড় পরীক্ষা। যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরীক্ষা। দর্শক, বেগম খালেদা জিয়া আর নেই, কিন্তু তার রাজনীতি, তার প্রভাব, তার নাম বাংলাদেশের রাজনীতিতে থাকবে, থেকে যাবে। আজ তিনি ছবি হয়ে গেছেন, কিন্তু সেই ছবি কথা বলবে ইতিহাসের পাতায় পাতায়। অনুপ্রেরণা যোগাবে তার পুত্র তারেক রহমানকে, অগুন্তি নেতা কর্মী এবং সমর্থককে। আপনার মতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপি কি ঐক্যের স্মারক হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে, নাকি বেগম জিয়ার শূন্যতা বাংলাদেশের সামগ্রিক রাজনীতিকে আরো অনিশ্চিত করে তুলবে? মতামত কমেন্টে লিখে জানাতে অনুরোধ করছি।